উত্তর পূর্ব ভারতের এক বিস্ময়কর ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রস্থল উদয়পুর শহরের অবস্থিত ত্রিপুরা সুন্দরী মাতার বাড়ি। এটি শুধু ত্রিপুরা নয়, সমগ্র ভারতবর্ষের শ্রদ্ধার এক প্রতীক। পৌরাণিক ঐতিহ্য, স্থাপত্যের শিল্পীকলা এবং আধ্যাত্মিক অনুভূতির এক অমলিন সংমিশ্রণ। এটি ভারতের 51টি শক্তিপীঠের এক পীঠ। বর্তমানে ত্রিপুরা সুন্দর মন্দির রাজ্য সরকারের তত্ত্বাবধানে সুরক্ষিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র। বিগত কয়েক বছরে মন্দির চত্বরে সৌন্দর্যায়ন, আধুনিক লাইটিং ব্যবস্থা, ভক্তদের জন্য বিশ্রামাগার, জল ও স্যানিটেশন ব্যবস্থা ইত্যাদি ব্যাপক উন্নয়ন হয়েছে। মাতাবাড়ির রূপসজ্জা এখন আরো অনেক বেশি জাঁকজমকপূর্ণ। বিশেষত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে, কালীপূজার সময় সেটা অবশ্যই জাঁকজমকপূর্ণ হয়। হাজার হাজার প্রদীপের আলো, ফুলের অর্ঘ্য, ঢাকের বাদ্যি এবং আরতি, এসব মিলিয়ে মাতাবাড়ি পরিণত হয় এক ধর্মীয় অনুভবের মঞ্চে। প্রতি বছর কালীপূজার সময় ত্রিপুরা সুন্দরী মাতার বাড়িতে লক্ষাধিক ধর্মপ্রাণ ভক্ত এবং পর্যটকের সমাগম ঘটে। শুধু ত্রিপুরা নয়, পশ্চিমবঙ্গ, অসম, উড়িষ্যা, বিহার, এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও প্রচুর ভক্ত আসেন এই মন্দিরে। এই মন্দিরের চারপাশে গড়ে ওঠে পর্যটন, অর্থনীতি ও সংস্কৃতির সংমিশ্রণে আমাদের এক আত্মনির্ভর ও ঐতিহ্যনিষ্ঠ সমাজের স্বপ্ন। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি অনেকেই এখানে আসেন আধ্যাত্মিক প্রশান্তি খুঁজতে এবং ভারতের এক গুরুত্বপূর্ণ শক্তিপীঠের দর্শনের উদ্দেশ্যে। এবছর তার ব্যতিক্রম নয়। দীপাবলি উপলক্ষে সেজে উঠেছে মন্দির। ইতিমধ্যেই শহরে ভিড় করছেন ভক্তরা। তাই চলুন আজ আমরা একবার ফিরে দেখি মায়ের মন্দিরের ইতিহাসের দিকে, পাশাপাশি বর্তমানে কি কি পরিবর্তন হলো জানবো সেদিকটাও। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দির ও দীপাবলি উৎসব নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ আমার সাথে উদয়পুর থেকে জুড়ে গেছেন বিশিষ্ট সাংবাদিক স্বপন ভট্টাচার্য এবং স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ননী গোপাল দেবনাথ। আপনাদের দুজনকেই স্বাগত। স্বপন বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? স্বপন বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে স্বপন বাবু, আজকে অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছে একটু জানতে চাইবো যে শোনা যায় রাজা ধন্যমাণিক্য এই মন্দির স্থাপন করেছিলেন। শুনছি না, শোনা যাচ্ছে না। আপনি এখন শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না। ওকে, শুরুতে শোনা যাচ্ছিল, এখন শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনি কেটে কেটে আসছে কথাগুলো। আপনি এখন শুনতে পাচ্ছেন আমাকে? এখন শোনা যাচ্ছে? ওকে, যেটা জানতে চাইছিলাম আপনার কাছে, যে শোনা যায় রাজা ধন্যমাণিক্য এই মন্দির স্থাপন করেছিলেন, তো কিভাবে স্থাপিত হয়েছিল মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দির, যদি আজ সংক্ষিপ্ত ভাবে আমাদের দর্শকদের একটু শুরুতেই বলতেন। স্বপন বাবু, আপনি শুনতে পেয়েছেন আমার কথা? না, শুনতে পাচ্ছি না, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। না, বলছিলাম যে আমরা যে কথাটা জানি এই মন্দিরের স্থাপনা নিয়ে, যে রাজা ধন্যমাণিক্য এই মন্দির স্থাপন করেছিলেন, তো কিভাবে স্থাপিত হয়েছিল যদি আমাদের দর্শকদের একটু সংক্ষিপ্ত ভাবে বলেন। চলুন পিসিআর কে বলবো, উনি আমাদের কথা শুনতে পাচ্ছে না, একটু দেখার জন্য। ননী স্যার রয়েছেন আমাদের সঙ্গে, ননী গোপাল দেবনাথ স্যার। এই যে ধন্যমাণিক্য আমলে, রাজা ধন্যমাণিক্যের আমলে এই মন্দির স্থাপিত হয়েছিল বলে প্রচলিত রয়েছে, জানা যায়। কি ইতিহাস জানা যায় এই সম্পর্কে, কিভাবে স্থাপিত হয়েছিল এই মন্দির? এটা ধন্যমাণিক্য অ্যাকচুয়ালি এটাকে বিষ্ণু মন্দির করার প্ল্যান ছিল আর কি, বিষ্ণু মন্দির। আচ্ছা, এখানে বিষ্ণু মন্দির করবেন স্বপ্নে দেখেছিলেন কিছু এরকম? স্বপ্নে দেখেছেন ত্রিপুরা সুন্দরীকে। আচ্ছা, নির্দেশ দিয়েছেন যেখানে আমার এই মন্দিরে ত্রিপুরা সুন্দরীকে স্থাপন করার জন্য। তো সেই জন্যই ত্রিপুরা সুন্দরী তো এখানে ছিলেন না, আগে অন্যত্র ছিলেন, তো এনে এখানে ত্রিপুরা সুন্দরী মন্দিরটা নির্মাণ করেন। এখন ইতিহাসের নির্মাণের ডেটটা নিয়ে একটু সমস্যা আছে, কোথাও কোথাও 1501, কোথাও 1520। আচ্ছা, 1520টাই আমার মনে হয় ঐতিহাসিক, মানে যেটা 19 বছরের একটা পার্থক্য। 19 বছরের একটা পার্থক্য। মানে সেই সময় কি রাজা ধন্যমাণিক্য ছিলেন এই 19 বছর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিলেন। ওনার ধন্যমাণিক্য অনেক বছর শাসন করেছেন। যাই হোক, এটা হলো আর কি, এটা শক্তিপীঠের 1 ফিট 51 শক্তিপীঠের এখানে সতীর দেহের কিছু একটা অঙ্গ এখানে মানে
হয়েছে শিব যে সতীকে নিয়ে নিয়ে ঘুরেছেন, যে অঙ্গটা পড়েছে এখানে, সেই জন্য এখানে একটা শক্তিপীঠের অন্যতম পীঠ। তো সেই হিসাবে ত্রিপুরেশ্বরী মন্দিরের যেই ঐতিহাসিক যেই, এবং এটা তো ম্যাথোলজি হলেও মন্দিরটা স্থাপন এবং এটার যে কার্যক্রম শুরু, এটা তো ঐতিহাসিক ঘটনা, এতে কোনো সন্দেহ নেই। তো তখন থেকেই এখানে শুরু হয়েছে আর কি। এবং মন্দিরটাও কিন্তু, এই যে মন্দিরটা যে স্থাপত্য কীর্তি, এটারও কিন্তু আলাদা বৈশিষ্ট্য, এবং বিশেষ করে ত্রিপুরা রাজাদের বা এখানে যেই যিনি স্থাপত্য মানে স্থপতি যিনি এটাকে ড্র করেছিলেন, হ্যাঁ, মন্দিরটার কিন্তু একদম দৈর্ঘ্য প্রস্থ মানে অন্য যে কুর্ম আকৃতির, যেটা কুর্ম পীঠও এটাকে অনেক সময় বলা হয়, হ্যাঁ, তো ওই জন্যই এখানে দেওয়া হয়েছে। আর মন্দিরটা ওইভাবে নির্মিত হয়েছে আর কি। এবং ওই যে দুটো কালী আছে, একটা ত্রিপুরা সুন্দরী যে বড় একটা, আর একটা যে ছোট মা বড় মা, এইভাবে সেখানে আছে আর কি। এগুলির দৈর্ঘ্য প্রস্থ সবকিছু একটা আলাদা আলাদা একটা মানে ভাবেই সবকিছু আছে। এই যে আমাদের স্থাপত্য শৈলীটা, যেটা আপনার আমাদের এই যে মন্দিরটা, এখানে যে কুরমার কথা বলা হয়, মানে কচ্ছপের কথা বলা হয়, যখন মন্দির নির্মাণ হচ্ছিল তখন কচ্ছপটা কি করে এখানে এটার সঙ্গে এলো, এরকম কি কোনো ইতিহাস লেখা আছে? অ্যাকচুয়ালি মানে কিভাবে এই মন্দিরের সাথে না, কচ্ছপের সম্পর্ক তো হচ্ছে ইয়ের সাথে, ওই দিঘি যে মানে যেটা ইয়ে মানে এটার নামটা হলো ইয়ে কি সাগর জানি, এই তো কল্যাণ সাগর, কল্যাণ সাগর। তো কল্যাণ সাগরের সাথে এই হলো কচ্ছপের সম্পর্ক। এখন কচ্ছপের যে প্রজাতির কচ্ছপগুলো এখানে আছে, এগুলি অ্যাকচুয়ালি বিরল প্রজাতি, এগুলি মানে খুব পাওয়া যায় না সাধারণত। ওকে, আমি একটু দেখে নিই স্বপন বাবু শুনতে পাচ্ছেন কিনা। স্বপন বাবু, আপনি শুনতে পাচ্ছেন এখন আমাকে? ওকে, স্বপন বাবু ডিসকানেক্ট হয়েছেন। পিসিআর কে বলবো স্বপন বাবুর সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায় কিনা একটু দেখার জন্য। আর হ্যাঁ, আপনি বলুন, কচ্ছপ তো এখানে কল্যাণ সাগরের সঙ্গে সম্পর্ক এখানে, এবং আপনি বলছেন বিরল প্রজাতির কচ্ছপ এখানে, কিন্তু এটা সঙ্গে মন্দিরের কিভাবে মানে যুক্ত? মন্দিরের অ্যাকচুয়ালি মানে কচ্ছপগুলো কিভাবে এখানে এসছে বা এটা মন্দিরে মানে মন্দিরে না মানে দিঘিতে আর কি, কল্যাণ সাগরে, এটা সম্পর্কে অ্যাকচুয়ালি স্পষ্ট আমার কোনো ধারণা নেই, মানে ঐতিহাসিক কিছু আমি পাইনি যতটুকু জানি। এখন এটা কি এখান থেকেই এগুলি মানে তার প্রজন্মটা হয়েছে না অন্যখান থেকে এনে এখানে ছাড়া হয়েছে? কিন্তু অন্যখান থেকে যদি আনে ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমি বিচার করি, তাহলে আমি দেখব যে এই প্রজাতির কচ্ছপ কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না, অন্য জায়গায় পাওয়া যায় না। এবং অ্যাকচুয়ালি এগুলোর সঙ্গে এখন এই যে দর্শনার্থী বা পুণ্যার্থী যারা যান, তাদের একটা সত্যি কথা বলতে কি তাদের একটা রিলেশন স্থাপিত হয়ে গেছে। শুধু মায়ের মন্দিরে পুজো দিতে যান না, সেখানে সেই কল্যাণ সাগরে কচ্ছপ, হ্যাঁ, এটা আলাদা একটা আকর্ষণ। এগুলি আলাদা, এগুলি এসে আয় যে খাবার দেয় আসে। এবং আবার অনেকগুলো দেখা গেছে এরকম, যেগুলো ওখান থেকে জল থেকে উঠে একদম হাঁটতে হাঁটতে উপরে উঠে মন্দিরের সামনে গিয়ে অনেকগুলো নাকি এখানে মারা গেছে, হ্যাঁ, এরকম অনেক গল্প শোনা যায় আর কি। তো যাই হোক, কল্যাণ সাগরের যে বিষয়টা, মানে এই যে কচ্ছপের যে ব্যাপারটা, এটা কিন্তু একটা সারা দেশে আমাদের অন্তত ভারতবর্ষের যে সমস্ত তীর্থস্থানগুলো আছে তার মধ্যে এটাও কিন্তু একটা বিশেষ স্পেশালিটি, মানে বিশেষত্ব আছে আর কি। অন্য কোথাও এটা সাধারণত দেখা যায় না। এটার সঙ্গে সঙ্গে আছে কিছু মাছ, আমরা ওই যে আগে গজার মাছ জাতীয় বলতাম, এগুলো খুব মানে শোলের একটা বড় আকারের কিছু, হ্যাঁ, এগুলো কিন্তু আছে। আবার এখন এখান থেকে আবার এটা একটা ইয়ে তো সংস্কার, তো এখান থেকে মাছ কিন্তু এখানে মারা হয় না আর কি। তো অন্যান্য মাছ মানে বিশেষ করে আমি যেটা দেখেছি কার্পু মাছ, তারপরে লাল রঙের মাছ, হ্যাঁ, এই সমস্ত মাছও প্রচুর পরিমাণ আছে। এগুলো পুণ্যার্থীরা যে সমস্ত খাবার টাবার দেয় এগুলো খায়, বেশ মানে বেশ ভালোই আছে আর ঠিক পারে ভিড় জমায় এরা এসে। এখন এই ইতিহাস তো বহুদিনের। এখন রাজ্যের জনগণের জীবনে মাতাবাড়ির ভূমিকা মানে সেটা কতটা গভীরভাবে প্রথিত এবং ত্রিপুরার সংস্কৃতিতে এর কি প্রভাব রয়েছে বলে আপনি মনে করেন? আমরা আসলে দর্শক বন্ধুদের জানাতে চাইবো যে আমাদের সঙ্গে স্বপন ভট্টাচার্য জুড়ে ছিলেন, যিনি রাজ্যের বিশিষ্ট বা বরিষ্ঠ সাংবাদিকও বটে। তো উনি কিন্তু উদয়পুর থেকে জুড়েছিলেন। তো আমরা উদয়পুরের এই যে মাতাবাড়িতে দীপাবলি উৎসব, তাকে কেন্দ্র করে উদয়পুরের যে নানান যে প্রিপারেশন বা এই যে প্রস্তুতি, সেগুলো সম্পর্কে জানা, পাশাপাশি উদয়পুরবাসী, যেহেতু আমরা যারা দূর থেকে যাই, আমরা যারা আগরতলা থেকে যাই, আমরা যারা ধর্মনগর থেকে বা রাজ্যের বহিরাজ্য থেকে যাই, আমরা যারা ভক্তরা বা পর্যটকরা যাই, আমাদের কাছে একটা মানে উৎসাহ থাকে অন্যরকম। কিন্তু উদয়পুরবাসীর উৎসাহটা কেমন থাকে দীপাবলি উৎসবকে কেন্দ্র করে, সেটাই জানার ছিল আমার ওনার কাছে। যদি আবার জুড়ে যেতে পারেন উনি, তাহলে অবশ্যই জানবো। কিন্তু আপনার কি মনে হয় যে রাজ্যের জনগণের, যেটা বলছিলাম যে
এটা রাজ্যের জনগণের বা ত্রিপুরার সংস্কৃতিতে এর প্রভাব কতটা? এটা আমি যেটা বলি আর কি, আমরা ছোটবেলা থেকে যেটা দেখেছি, অ্যাকচুয়ালি আমিও কিন্তু ছোটবেলাতে উদয়পুরের কাছাকাছি আমার বাড়িটা ছিল, আচ্ছা বাগমার অঞ্চলে আর কি। আচ্ছা। তো আমরা যখন আমি ক্লাস 3-4-এ পড়ি, তখনও যখন উদয়পুরে মাতাবাড়ি মেলাটা হবে, মানে আমরা যেটাকে দেওয়ালি মেলা বলি সাধারণত, তখন কোনো একটা নেশার মতো চেপে যেত আর কি, যেতেই হবে। বাবা পারমিশন দিক বা না দিক, তবে আমার বাবার বৈশিষ্ট্য হলো আমি যাই করতাম বাবা কোনোদিন আমাকে মানে বাধা দিতেন না আর কি। ঠিক আছে, যা ঘুরে আয়। তো গিয়ে সন্ধ্যার দিকে চলে যেতাম, সারা রাত সেখানে থাকতাম, ঘুরে ঘুরে মেলা দেখতাম। তার মজাটাই একদম আলাদা, অন্যরকম মানে আমেজ আর কি। তো আবার সকালবেলা যখন প্রভাত হতো, আবার তখন ফিরে আসতাম বাড়িতে। কখনো তখন তো গাড়ি ঘোড়া খুব কম ছিল, গাড়ি কখনো পেতাম, কখনো হেঁটে চলে আসতাম আর কি, এত দূর রাস্তা, কিন্তু কষ্ট মনে হতো না আর কি। 1-2 টাকা পকেটে করে নিয়ে যেতাম, কারণ এত টাকা তো তখন ছিল না। তৎকালীন সময় 1-2 টাকারই, হ্যাঁ 1-2 টাকাই সাংঘাতিক ব্যাপার। একটু খাওয়া দাওয়া মানে যা সাধারণ কিছু খেতাম আর ঘুরতাম আর কি, খুব দারুণ। এখন এটার যে ত্রিপুরা রাজ্যের মানুষের সঙ্গে তার যে সম্পর্কটা, এটা সাংঘাতিক, এটা আত্মিক সম্পর্ক। আত্মিক মানে এখন ধরুন এটা অ্যাকচুয়ালি ত্রিপুরার সুন্দরী মন্দির, ত্রিপুরা সুন্দরী, ত্রিপুরা নামের সঙ্গে অনেকটা যুক্ত। অনেকে বলেন ত্রিপুরী সুন্দরী মান থেকেই ত্রিপুরা রাজ্যের নাম হয়েছে, যদিও বিষয়টা এরকম না, কিন্তু যাই হোক অনেকে মনে করেন, বা এটা পরের ব্যাপার। আমি ত্রিপুরাতে স্থাপিত হয়েছে বলেই এই মা দেবীর নাম ত্রিপুরা সুন্দরী হয়েছে, আমি এটাই বলবো। কারণ ত্রিপুরা নামের উৎপত্তি আরো আগে হয়েছে, এটার সঙ্গে মানে অন্য বিষয়গুলো যুক্ত আছে, জিওগ্রাফিক্যাল বা অন্য ব্যাপার স্যাপার যুক্ত আছে। তো ত্রিপুর জাতির একটা প্রশ্ন আছে। তো যাই হোক, আমরা কিন্তু সাধারণত ত্রিপুরা সুন্দরী মন্দির খুব ত্রিপুরার লোকরা খুব কমই বলে। আচ্ছা, ত্রিপুরা সুন্দরী মন্দির দেখবেন আপনি শতকরা মানে 100 জনের মধ্যে কতজন বলে আমি জানি না, তবে মিনিমাম আমি যেটা বলতে পারি, তো সবাই কি বলে? ত্রিপুরেশ্বরী মন্দির। না, ত্রিপুরা সুন্দরী, মাতাবাড়ি মানে মা, মায়ের বাড়ি, পরিষ্কার কথা, মায়ের বাড়ি। এখন আমি ঈশ্বরে বিশ্বাস করি বা না করি, আস্তিক কিংবা নাস্তিক সবাই কিন্তু যায় সেখানে। আমি আস্তিক হলেও যাব, নাস্তিক হলেও যাব। আমি আস্তিক হলেও বলবো মাতাবাড়ি, নাস্তিক হলেও বলবো মাতাবাড়ি। তাহলে আপনি দেখুন, এ শুধু নামটা দিয়ে মায়ের বাড়ি, মাতাবাড়ি মানে মায়ের বাড়ি, মানে ত্রিপুরা রাজ্যের মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে এই মন্দিরের বা এই মন্দিরে যিনি অধিষ্ঠাত্রী দেবী, তার একটা আত্মিক সম্পর্ক স্থাপিত হয়ে গেছে অলরেডি, অনেক আগের থেকেই আত্মিক সম্পর্ক। এখন আমি কি বলবো, এটা যদিও ত্রিপুরা রাজ্যের রাজারা বা উপজাতি রাজারা করেছেন কল্যাণ ধন্যমাণিক্য বাকি, এখানে এটা বাঙালি সংস্কৃতির এখন বিশাল একটা পীঠস্থান। উপজাতি বা জনজাতি আমরা যাদেরকে বলি এখানে যেই আছে, ওদের যেমন পীঠস্থান, এখানে বাঙালিদেরও একটা পীঠস্থান, মানে সবার পীঠস্থান, সবারই মা, আত্মিক মা। এখন এটার সঙ্গে যুক্ত হয়ে গেছে, মানে কি বলবো আমি, মেলাটা অ্যাকচুয়ালি আগে হতো একদিনের মেলা, দীপাবলি উৎসব। ধরুন যেমন আগামীকালকে শুরু হয়েছে, পরের দিন সকালবেলা বা দিনের 1টা-2টো অবধি চলবে, বিকেলবেলা অল্প কিছু যদি থাকে সেটা শেষ হয়ে যাবে। কিন্তু এখন যেটা হচ্ছে, ধীরে ধীরে এটা এমন জায়গায় গেছে, এত পপুলারিটি আর কি, মানুষের যেন পিপাসা থামে না। অর্থাৎ পরের দিনও সেই মেলা যদি 19 তারিখ বা 20 তারিখ হয় বা 21 তারিখ হয়, 21-এর পরে 22 তারিখ অব্দিও লোকের ঢল নামে সকালবেলা। যারা রাত্রিবেলা অনিদ্রা থাকতে পারেন না বা যাদের শরীরে সয় না, এরা কিন্তু পরের দিন সকালবেলা যান। এবং বিশেষ করে এখন তো দূর দূরান্ত থেকে, একটা সময় তো আমাদের জনসংখ্যাও কম ছিল, তখন যতজন যেত আর আজ যতজন যাচ্ছে, সবাই একইভাবে একই সময়ে মায়ের দর্শন করা বা আনুষঙ্গিক যে আপনি যেটা বললেন যে মেলা সবটা ঘুরে দেখা, বা মেলাও দিন দিন বড় হয়েছে, তো সবটা একদিনে ঘুরে সম্ভব নয়। এত মানুষকে একসঙ্গে ওই জায়গাতে মাতাবাড়িতে স্থান দেওয়া সম্ভব নয় বলে কি আস্তে আস্তে সময়টাও বাড়ছে মেলার বা উৎসবে? সেটাও হতে পারে। আমি আগের কথাটাই বলছি,
এই যে কল্যাণ সাগর, কল্যাণ সাগরের যে চার পাড়, আমি একদম ছোটবেলাতে দেখেছি, যখন 14-15 বছর বয়স আমার, 12 কম হতে পারে, 12 বছর বয়স হতে পারে, 10, ওই সময় আমি যে ছোটবেলা থেকে বাবা মার হাত ধরে যেতাম, একটু বড় হওয়ার পরে নিজে নিজেই চলে যেতাম, বাবা মা যেতে না পারলেও যেতাম, পাড়ার প্রতিবেশী ছেলেরা দল বেঁধে যেতাম। আমি স্যার আপনার কাছে আসবো, আমরা একটু দেখি আমরা বোধহয় খুব সম্ভবত যোগাযোগ স্থাপন করতে পারছি স্বপন বাবুর সাথে, আমরা এই বিষয়টাতে আসবো, আপনি ছোটবেলার কথা বলছিলেন। দর্শক বন্ধুরা, আমরা অবশ্যই আজ, আপনারা সবাই জানেন আগামীকাল দীপাবলি উৎসব, আর সেই দীপাবলি উৎসব যদি আমরা ত্রিপুরা রাজ্যের কথা বলি, তাহলে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শহরে বা বিভিন্ন এলাকায় কিন্তু ব্যাপকভাবে দীপাবলি উৎসব পালন করা হয়। সেটা ধর্মনগর হোক, সেটা কৈলাসহর হোক, সেটা অমরপুর হোক, বিলোনিয়া শহর হোক, সাবরুম হোক, আগরতলা শহর হোক, কিন্তু মাতাবাড়ির দীপাবলি উৎসবের আবেগ কিন্তু ভিন্ন। মাতাবাড়িতে যারা অবশ্যই দীপাবলি উৎসবে যান, তারা জানেন যে এখানে যাওয়ার যে অপেক্ষা সারাটা বছর করে থাকেন, সেটার প্রাপ্তি কি, এবং তার জন্য আমরা মাতাবাড়ির দীপাবলি উৎসবকে মাথায় রেখেই কিন্তু দীপাবলির আজকের এই আলোচনা অবশ্যই আমাদের চলছে। আর আমাদের সঙ্গে জুড়ে ছিলেন উদয়পুর থেকে বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, সাংবাদিক, উনি স্বপন ভট্টাচার্য। তো স্বপন বাবুর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, উনি আজকের নেটওয়ার্কের সমস্যার জন্য উনি আমাদের কথা শুনতে পাচ্ছিলেন না। তো এই মুহূর্তে আমরা চেষ্টা করছি ওনার সঙ্গে যোগাযোগ স্থাপন করা, যদি হয় তাহলে ওনার সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। স্যার, আপনি কি বলছেন? না, আমি বলছিলাম যে আপনি আগের লোকের সমাগম আর এখনকার সমাগমটা যেটা আপনি বলছেন, কম্পেয়ার করছিলেন আর কি, আমি যেটা আমার অভিজ্ঞতার কথা বলছি আর কি, সেটা হলো একদম চার পাড়েই মেলার মানে জমে যেত, মানে স্টল, দোকান, মানে মায়ের মন্দিরের চারপাশে, একদম মায়ের মন্দিরের চারপাশে না, শুধু দিঘি, ওই যে কল্যাণ সাগরের চারপাশে এক কোনো পাশ কিন্তু কোনো পাড়ের এই মানে কিন্তু ফাঁকা থাকতো না। এবার মন্দিরের দক্ষিণ দিকে যে স্কুলটা ছিল, মাতাবাড়ি স্কুল, এটাকে নামও মাতাবাড়ি স্কুলই, এটার যে মাঠটা, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে সেখানে দোকান বসে যেত। আচ্ছা, দোকান বসতো। তো হতো কি, আমি দেখতাম যে লোকের কিন্তু সেখানে ভিড় নেই, মানে কোনো কমতি ছিল না, যা আছে একটু ফাঁকা, আমরা একটু গেলাম, ব্যাপারটা এমন না। আর রাত্রিবেলা কি হতো, আমি দেখতাম ছোটবেলা অনেকে মানে যারা যেতেন হয়তো আর পারছেন না, তখন মাতাবাড়ি যেখানে মন্দির, এই মন্দিরের যে চারিপাশে যে গাছগুলো আছে আশেপাশে, হ্যাঁ, মানে বিস্তৃত এলাকায় আর কি, ওখানে মানুষ যে যার মতো করে চাদর বিছিয়ে, বা আগে তো একটু ঠান্ডাটা নামতো, এখনকার মতো তো ওয়েদার এরকম ছিল না, একটু ঠান্ডা ওয়েদার ছিল, হ্যাঁ, শুয়ে পড়তেন বা মানে দিঘির পাড়ে কোথাও মানুষ শুয়ে পড়তেন, মানুষ ইয়ে করতেন। তখন এত বিশ্রামাগারের তো এত সুবিধা ছিল না, এখন তো স্বাভাবিক শৌচাগারের, মানে কমার্শিয়ালাইজেশন যেটা হয়েছে, এখন তো কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে এটা অনেকটা আর কি। তো তখন এই যে ন্যাচারাল ব্যাপারটা ছিল, মানুষের মধ্যে যে একটা আকুতি ছিল আর কি, অর্থাৎ আমি অন্য কোনো অনুষ্ঠানে বা কোনো মন্দিরে বা কোথাও আমি যাব কি না যাব, ত্রিপুরা রাজ্যের কিন্তু মাতাবাড়ি আরেকটা আকর্ষণটা কিন্তু অন্যরকম। আমাদের এখানে উদয়পুরে আরেকটা ছিল, সেটা এখন হারিয়ে গেছে। মহাদেব বাড়িতে এক মাসের মেলা হতো, মহাদেব বাড়িতে, যে মহাদেব দিঘিটার এই পাড়ে, এখন কেন জানি এই মেলাটা হারিয়ে গেছে, আমি ঠিক মানে জানি না। কিন্তু মাতাবাড়িটা ত্রিপুরা রাজ্যে এমন একটা মানে আকর্ষণ স্থল ছিল, যেটার পরে আমি বলবো তীর্থমুখের মেলা বা এরকম আরেকটা মেলা ছিল, খার্চি মেলা। খার্চি মেলাও মানে এতটা না, এখানে যেটা ছিল তখনও, এটা মোটামুটি পরে এটা অনেকটা পপুলারাইজ হয়েছে। আরেকটা ছিল ত্রিপুরাতে, সেটা হলো জগন্নাথের মেলা, মেলাঘরের, ওইটা ওই কুমিল্লার থেকে যে জগন্নাথ দেব এসেছে, এখানেও খুব বেশ করে জমতো আর কি। তবে মাতাবাড়ির আকর্ষণটা ওভারঅল, কসবা কারিবালির যে ভাদ্র মেলা, সেখানেও কিন্তু একটা ভালো, হ্যাঁ, সেখানেও মেলা জমে, ভালো জমে, কিন্তু মানে আপনি যদি মাতাবাড়ির সঙ্গে যদি কম্পেয়ার করেন, তাহলে কিছুই না, আমি বলবো আর কি, তাহলে কিছুই না। এটার সঙ্গে অন্যটা চলে না আর কি, চলে না। কারণ কি, এটার জিওগ্রাফিক্যাল ব্যাপারটা এরকম আছে, যেমন ধরুন দক্ষিণ দিকে যান আপনি, বিলোনিয়া, সাবরুম, তারপরে অমরপুর, তারপরে এই যে সাব ডিভিশনের লোকগুলো এখানে ইজিলি আসতে পারে। এদিকে উদয়পুর সাব ডিভিশন আছে, সোনামুড়ার থেকে লোক আছে, আগরতলা থেকে, আমাদের যে বিশালগড়, মানে আগে বাইরের লোক তো খুব কম আসতো, আমবাসা থেকে ওই দিক থেকে ওই রাস্তা হয়ে আগরতলা থেকে বিশেষ বাস সার্ভিস দেওয়া হতো আপনার এই যে এই মেলা উপলক্ষে, মাতাবাড়ি মেলা উপলক্ষে। এখন বিশেষ ট্রেন দেওয়া হয়, হ্যাঁ, এখন ট্রেন দেওয়া হয়। এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। তখনকার মতো এই যোগাযোগ ব্যবস্থার মধ্যেই
ইভেন বিশেষ করে উদয়পুরে যে গোমতী ব্রিজটা কিন্তু ছিল না তখন, এখানে মানে এপার ওপার করা হতো, বর্ষা ভেঙে যেত এই ব্রিজ, হ্যাঁ, নৌকা দিয়ে এপার ওপার করা হতো। তারপরে একসময় নৌকা দিয়ে গাড়ি মানে পারাপারের ব্যবস্থা ছিল। তো এই সমস্ত সত্ত্বেও কিন্তু মানুষ তখন, আপনি যদি এখনকার যুগের সঙ্গে যদি তুলনা করেন, যোগাযোগ ব্যবস্থা উন্নতি ঘটেছে, মোবাইল হয়েছে, ক্যামেরা মানে মোবাইলে এখন ছবি তোলা যায়, অনেক কিছুর আমূল পরিবর্তন হয়েছে। বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে রাস্তাঘাটের উন্নতি। আপনি যদি এখনকার যদি আমি মনে করি মেলাতে যদি 10 লক্ষ লোকের সমাবেশ হয়, আর তখন যদি 1 লক্ষ বা 2 লক্ষ হয়ে থাকে, 2 লক্ষ, সেটা বিশাল ছিল, বিশাল মানে সাংঘাতিক বিশাল। মানুষকে 10 কিলোমিটার 12 কিলোমিটার, এই যে আপনার এইদিকে যে ফোটামাটিয়া, তারপরে ওই দূরের যে কাকরাবন, এই সমস্ত অঞ্চল থেকে, বা আমরা যে সমস্ত অঞ্চল থেকে যেতাম, আমরা কিন্তু পায়ে হেঁটে যেতাম। ওকে, আমি 10 কিলোমিটার 12 কিলোমিটার মানুষ পায়ে হেঁটে যেত। ঠিক, এখন অনেক মানুষ পায়ে হেঁটে যান বলে খবর আছে। আমি সেটা আসবো আপনার কাছে, দেখি স্বপন বাবুর সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারছি কিনা, আমরা চেষ্টা করছি। অনুষ্ঠানের প্রায় অনেকটা চলে গেল সময়। স্বপন বাবু, আপনি শুনতে পাচ্ছেন এখন আমাকে? হ্যালো স্বপন বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি। ওকে স্বপন বাবু, আপনি যখন জুড়ে গেছেন, আপনার কাছে আমি সেই শুরুর প্রশ্নটাই আবার করব, যেটা শুরুতেই করেছিলাম। আমরা ননীবাবুর কাছে অল্পটা শুনেছি, কিছুটা শুনেছি মাতাবাড়ির স্থাপনা নিয়ে যে ইতিহাস আছে রাজা ধন্যমাণিক্যের আমলের কথায়, মানে কিভাবে স্থাপিত হয়েছিল মাতাবাড়ি, যদি আমাদের একটু সংক্ষিপ্তভাবে বলেন। ধন্যমাণিক্য বা ত্রিপুরার রাজারা তো বিষ্ণুর উপাসক ছিলেন। তো ধন্যমাণিক্য বিষ্ণুর জন্যই একটা মন্দির করেছিলেন। আচ্ছা। কিন্তু তিনি স্বপ্নাদিষ্ট হলেন যে চট্টগ্রামে চট্টল পাহাড়ে দেবী ত্রিপুরা সুন্দরী আছেন, তিনি এখানে অধিষ্ঠিত হবেন। আচ্ছা। ওকে, এরপরে একটা দৈববাণী শুনতে পান ধন্যমাণিক্য, যে আমাতে আর অম্বিকাতে কোনো তফাৎ নেই, অতএব তুমি নিশ্চিন্তে এখানে ত্রিপুরা সুন্দরীকে বসাতে পারো। এইভাবে এটা হলো পৌরাণিক বা কথিত কাহিনী আর কি, যেইভাবে এখানে ত্রিপুরা সুন্দরী অধিষ্ঠিত হন। সেটা 1501 না 1520? 1501 খ্রিস্টাব্দে। 1501। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা আলোচনা করছিলাম দীপাবলি উৎসবকে নিয়ে স্বপন বাবু, যে আমাদের রাজ্যে যত ধর্মীয় উৎসব হয় সেই সব উৎসবের ঊর্ধ্বে, মানে আবেগের দিক থেকে, মানুষের আবেগের দিক থেকে অনেকটা ভিন্ন জায়গা দখল করে রেখেছে দীপাবলি, মাতাবাড়ির এই দীপাবলি উৎসব। তো আপনার কাছে আমার খুব জানতে ইচ্ছে করে যে আমরা যারা বাইরে থেকে মাতাবাড়িতে যাই, আমাদের কাছে আবেগ একরকম, সেই শুধু দীপাবলি উৎসবে নয়, বছরের বাকি দিনগুলোতে। ত্রিপুরার বাইরে থেকে যারা আসেন পর্যটকরা, বা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন, কিন্তু যারা উদয়পুরবাসী, যারা মাতাবাড়ির আশপাশে যাদের বসবাস, আপনাদের কাছে মাতাবাড়ির এই যে দীপাবলি উৎসব, এর গুরুত্ব কতটা, এবং আপনাদের মধ্যে কতটা মানে আনন্দ সঞ্চারিত হয়, বা ভিন্নভাবে আপনারা কিভাবে উৎসাহিত হন এই উৎসবকে কেন্দ্র করে? না, এই উৎসব তো আমাদের কাছে একটা গর্বের বিষয়। আর এখন তো অনেক রাস্তাঘাট হয়ে গেছে, গাড়ি ঘোড়ার ব্যবস্থা হয়েছে, ট্রেনও হয়ে গেছে, কিন্তু আমার ছোট বয়সেও দেখেছি যে দীপাবলির অতিথি বলে একটা কথা চালু ছিল। আচ্ছা। প্রত্যেকটা বাড়িতে দেওয়ালির অতিথি আসতো। এটা এরকম আনন্দ, আত্মীয় স্বজন পরিচিত বন্ধু বান্ধব দেওয়ালির আগে চলে আসতেন বিভিন্ন জায়গা থেকে। তারপর দেওয়ালির দিন হেঁটে হেঁটে মাতার বাড়িতে সবাই যেত। এখন তো অনেক মানে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে, বিশেষ করে ট্রেন আসার পর পুণ্যার্থীর সংখ্যাও বেড়েছে। মার বাড়ি নিয়ে তো আমাদের মিথ আছেই, এছাড়াও আমরা এটাকে নিয়ে গর্ব করি যে এটা একটা ত্রিপুরার তো বটেই, এটা উদয়পুরের একটা গর্বের জায়গা, যে এখানে মাতা ত্রিপুরা সুন্দরী আছেন। এখানে এইটাকে কেন্দ্র করে বহু তীর্থযাত্রী দেশ বিদেশের আসেন,
বহু ভিআইপি আছেন, দেশের দুজন প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদী, দুজন প্রধানমন্ত্রী এখানে পুজো দিয়েছেন। তারপরে এই কৃষ্ণকান্ত যে উপরাষ্ট্রপতি, তিনি উপরাষ্ট্রপতি হয়েই শপথ নিয়েই এখানে এসেছিলেন পুজো দিতে। বা অনেক মানে বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত লোক, সাহিত্যিক, চিত্র পরিচালক এবং চিত্রাভিনেতা, অভিনেতা, অভিনেত্রী, অনেকেই এখানে আসেন। একদম আসেন, বহু লোক আছে। ঠিক। শোভনবাবু, এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই যেটা জানতে চাইছেন, আমাদের কাছে ওই প্রশ্নটা আসে যে মাতাবাড়িতে তো এই মুহূর্তে সাজসজ্জায় অনেকটা পরিবর্তন এসছে, নতুন একটা রূপসজ্জায়, নতুন একটা আভরণে মাতাবাড়ি সেজে উঠেছে। এখন এই কালী পূজার সময় আচার অনুষ্ঠান তো একটা বিশেষত্ব আছে, কিন্তু আগে এবং এখনকার পূজার ব্যবস্থাপনায় কি কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করছেন আপনারা? না, পূজা যেমন আছে তেমনই থাকবে। মাতার বাড়ির রূপের একটা সাংঘাতিক বদল ঘটেছে, এটা একটা আমূল পরিবর্তন হয়ে গেছে। কিন্তু পূজা যেমন ছিল তেমনই চলছে। যেমন আজকে, দুঃখিত, আজকে না, কালকে সন্ধ্যার সময় মাকে স্নান করানোর পর অত্যন্ত দামি শাড়ি পরানো হবে। সাধারণত বেনারসি শাড়ি চয়েস করা হয়, বা ওই কোয়ালিটির খুব দামি শাড়ি পরানো হবে। আর বছরে দুবার, দুর্গাপূজার মহা অষ্টমী এবং এই কালকে দেওয়ালি তিথিতে মা সমস্ত সোনার অলংকার পরেন। আর আরেকটা যেটা বিষয়, সেটা হলো আগামীকালকে কিন্তু রাত্রিতে মার দুটো পূজা হবে। একটা পূজা হলো অমাবস্যার নিশি পূজা, যেটা প্রত্যেক মাসের অমাবস্যাতে হয়। প্রথম হবে অমাবস্যার নিশি পূজা, তারপর হবে দীপাবলির পূজা, দীপান্বিতার একটা বিশেষ পূজা। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো মায়ের পূজার যে সংকল্প, মানে কার নামে পূজাটা হয়, এই পূজাটা কিন্তু প্রদ্যুৎ কিশোরের নামই হয়। এটা মানে এই নিত্য পূজা রাজবংশের যে প্রতিনিধি থাকে তার নামই হয়। আর এটা তো আমাদের যে ত্রিপুরার যে মার্জার ভারতের সঙ্গে, এই মার্জারের শর্ত হিসাবে জেলা শাসক যিনিই থাকুন, তিনি বাই ভার্চু অফ পোস্ট মাতা ত্রিপুরা সুন্দরী সেবায়। এটা কিন্তু একটা খুব মজার বিষয়, যে এমন তো নয় যে জেলা শাসক সবসময় হিন্দু ধর্মাবলম্বী হবেন। একদম, নানা ধর্মের লোকই তো আসতে পারেন জেলা শাসক হিসেবে, কিন্তু সবাই কাজটা করেন সেবায়িত হিসাবে, এবং এই নিয়ে কিন্তু কেউ কোনো আপত্তি করেন না। ঠিক। শোভনবাবু, আমরা এই বিষয়ে একটু বলবো, যেটা ননিসারা বলছিলেন স্টুডিওতে বসে, যে আমরা যখন আমাদের ত্রিপুরার সংস্কৃতিতে মাতাবাড়ির প্রভাবের কথাটা বলি, তখন আমরা একটা গভীর প্রভাব তো অবশ্যই রয়েছে। আর ত্রিপুরা মাতা সুন্দরীকে নিয়ে ত্রিপুরাবাসীর যে আবেগ, সেটাতে কোনো ধরনের মানে কোনো খুঁত নেই, মানে এটাই আমরা বলার চেষ্টা করছিলাম বা বোঝাচ্ছিলাম কি জায়গাতে আবেগ। আর এটা এমন একটা যেখানে কোনো মানুষকে প্রশ্ন করা হয় না আপনি কোন ধর্মে, কোন ধর্ম সম্প্রদায়, আপনি হিন্দুরা বদর সাহেবের দরগাতে নিবেদন করেন। বা মার যে পরিচালন ব্যবস্থা, এখন ওই নামগুলি আছে। যেমন জুলাই অমাবস্যা রাত্রিতে, আগে তো লাইট টাইট ছিল না কোন রকম, তখন ওই আগুনের মশাল জ্বালিয়ে আলো ধরা হতো। এদের বলা হতো জুলাই। যারা পাঠা বলি দেন তারা গালিম। এইরকম অনেকগুলো নাম আছে। এর মধ্যে একটা মৈশান বলে একটা মুসলিমদের একটা পদবী আছে। এটা এখানে চালু আছে উদয়পুরে, যে মৈশানরা, তাদের পূর্বপুরুষরা মাতার বাড়িতে অমাবস্যা তিথিতে যে মহিষ বলি হয়, সেই মহিষ ওরা সাপ্লাই দিত। এইটা সরবরাহ তারা করে, এই জন্য ওদের মৈশান বলা হয়।
মাতাবাড়ির যে পূজা অর্চনা, মাতাবাড়ির পূজা অর্চনার মধ্যে তো কোনো ধরনের কি বা এই যে রীতিনীতি বা প্রথা যেগুলো আছে তার মধ্যে কি কোনো ধরনের পরিবর্তন এই মুহূর্তে এসছে, মানে বর্তমানে কি এসছে? না, এটার মধ্যে কোনো পরিবর্তন। তাহলে আপনি কি আবহমান থেকে যেভাবে পূজা হচ্ছে সেইভাবেই হচ্ছে। হ্যাঁ, এটা তাহলে আপনি এই যে আপনি প্রবাহমান ধারায় যদি হয়ে থাকে, আপনি যেটা বলছিলেন যে যারা মুসলিম সম্প্রদায় তাদেরও প্রথম ফসলটা মাতাবাড়িতে উৎসর্গ করতেন, সেটা কি আজও হয়? বা আপনি কি মনে করেন যে আজকের দিনেও কালী পূজা কেবলমাত্র ধর্মীয় নয়, সামাজিক ঐক্যের ক্ষেত্রে ভূমিকা রাখছে? যেমন আজ ওই কালকে তো সবাই যাবে। আচ্ছা, এটা মানে ধর্ম বর্ণের কোনো ব্যাপার নেই। ওকে, আসবো আপনার কাছে স্বপন বাবু। আমি সঙ্গে স্টুডিওতে আমাদের ননি স্যারও রয়েছে। স্যার, এই বিষয়টাতে আপনার কি মনে হয়? আপনি কি মনে করেন যে আজকের দিনেও মানে কালী পূজা বা বিশেষ করে আমাদের এই মাতাবাড়ির দীপাবলি উৎসব মানে কেবলমাত্র একটা ধর্মীয় উৎসব নয় বা ধর্মীয় মেলা নয়, সামাজিক ঐক্যের ক্ষেত্রেও এটা একটা বিরাট বড় ভূমিকা রাখে? না, এই যে মেলাটা, এই মেলার দুটো দিক আছে। একটা হলো ধর্মীয় আবেগ, আর একটা হলো সামাজিক আবেদন। সামাজিক মানে সাংস্কৃতিক বা এরকম যে বিষয়টা মানুষের মিলন মেলা হিসাবে এটাকে, ওইটার একটা সাইড আছে। আচ্ছা, সবাই গিয়ে পূজা দেয় না, কিন্তু উপরে উঠতেও পারে না, মানে এত লম্বা লাইন হয়, ইয়ে হয়। আর পূজা দেওয়ার উদ্দেশ্যে অনেকে যায়ও না, অনেকেই যায়, অনেকে আবার যায় না। তো যারা ভক্তি নিয়ে যায়, শুধু ওই দিনেই পূজাটা দেবে, তাদের একটা ভক্তদের একটা ওই পুজো দেওয়ার উদ্দেশ্যে যারা যায়, আর মেলায় অংশগ্রহণ করার জন্য লোকটাই বেশি যায় এখানে। কারণ কি, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, পুতুল নাচ, এই নাচ সে নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান, যাত্রাপালা আগে হতো, আমি জানি না এখন হয় কি। মানুষের মাঝে মিশে যাওয়ার যে একটা সুযোগ, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষের মধ্যে মিশে যাওয়ার যাত্রাপালা হতো। তারপরে এই সমস্ত সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো, গানের অনুষ্ঠান তো হয়ই। তারপরে পুতুল নাচ হতো, আমরা যেটা দেখতাম। তারপরে ওই যে স্কুলের মাঠটার মধ্যে নাগরদোলা টোলা এই সমস্ত হতো। তাহলে এই যে মেলার যে সমস্ত আকর্ষণগুলো আছে, মেলায় যে মিলন মেলা আমরা যেটাকে বলি, বিভিন্ন ধর্মে বর্ণের মানুষ, সমস্ত অংশের মানুষ, উনি যেটা বললেন আর কি, সেখানে ঠিকই ভারতবর্ষের অনেক মন্দির আছে যেখানে ঢুকতে গেলে, ইভেন মসজিদও আছে, সব ধর্মের লোক কিন্তু ঢুকতে পারে না ওখানে, আপনি হিন্দু কিনা বা এরকম ব্যাপার আছে। কিন্তু এটা এতই ওপেন যে এখানে বুঝাই যায় না কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, মানে সমস্ত অংশের মানুষ সেখানে অবাধে যাতায়াত করে, অবাধে চলাফেরা করে, তাদের মধ্যে কোনো বাধা, কোনো বন্ধন নাই। এটা একটা প্রকৃত অর্থে যে ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তার যে একটা নিদর্শন, আমি বলবো যে মাতাবাড়ির উদাহরণটা একটা মানে শ্রেষ্ঠ উদাহরণ। এটা মানে একদম বাঁধ ভাঙা উচ্ছ্বাস, বাঁধ ভাঙা মিলন, বাঁধ ভাঙা মানুষের বিভিন্ন রুচি। যেমন কেউ ব্যবসায়ীরা আসে, প্রচুর ব্যবসায়ী, ইদানিং তো এখন তো ব্যবসা একদম এত জায়গায় গেছে, মানে কতগুলো, যেমন কাঠের জিনিসগুলো দক্ষিণ দিক থেকে মানে উত্তর দিক থেকে যারা যায়, এই রাস্তাটা ধরে একদম প্রায় 1 কিলোমিটার পর্যন্ত, সেখানে মানে অনেক দূর পর্যন্ত আর কি এদিকে দিয়ে দিয়েছে। কারণ লোকসংখ্যা, ওই যেটা আপনি বলছিলেন প্রথম থেকে, লোকসংখ্যা বেড়েছে, মানুষের আগ্রহ বেড়েছে। আগে তো মাতাবাড়ি সম্পর্কে এতটা বেশি মানে ইলেকট্রনিক মিডিয়া বা অন্যত্র সোশ্যাল মিডিয়াতে এত প্রচার ছিল না। তো এখন অনেক হয়েছে, বাড়ার ফলে স্বাভাবিকভাবে বাইরের দর্শন, এবং বিশেষ করে ট্রেন, এখন একটা মানুষ ধর্মনগর থেকে চলে আসে বিকেলবেলা, পরের দিন সকালবেলায় চলে যায়, সারা রাত মেলায় ঘুরে। কিন্তু আগে তো এই সুযোগটা ছিল না, এখন অনেকটা পরিবর্তন হয়েছে। তবে একটা শেষ বেলা একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু আলোচনা চাইবো স্বপন বাবু, খুব বেশি সময় নেই অনুষ্ঠানের, একটা জায়গায় একটু আলোচনা চাইবো। আমরা যখন বলছি মাতাবাড়ির যে ভাবাবেগ, মাতাবাড়িকে নিয়ে, স্বপন বাবু আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, ওকে, যেটা বলছিলাম যে মাতাবাড়ির ভাবাবেগ নিয়ে যে আপনারা দুজনে যেটা বললেন, সেটা অবশ্যই সেখানে কোনো দ্বিমত পোষণ করার জায়গা রাখে না। কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। যেমন ধরুন, একটা সময় ছিল যে মানুষ সারা বছর 1 বছর 2 বছর 3 বছর অপেক্ষা করতে যে মায়ের দর্শন কবে পাবো। কিন্তু আজ ডিজিটাল যুগে আমি ঘুম থেকে উঠেই মায়ের আজকের কি রূপ, মাকে আজকে কিভাবে সাজানো হয়েছে, সেটা আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুকে আমি দেখতে পাচ্ছি, ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি। সেটা একরকম ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে এখন অনলাইন মায়ের প্রসাদ, যে পৃথিবী বিখ্যাত যে প্যারা, উদয়পুরের মাতাবাড়ির প্যারা, সেটা অনলাইন পাওয়া যাচ্ছে। এই ধরনের যে অনেকগুলো পরিবর্তনের ফলে আপনার কি মনে হয় মায়ের প্রতি যে ভাবাবেগটা,
সেটা কি দিন দিন বাড়ছে, নাকি সেটা কোনোভাবে আস্তে আস্তে মানুষের মধ্যে যে সো কল্ড একটা ফর গ্রান্টেড হয়ে যাচ্ছে মায়ের প্রতি যে আবেগটা? পাশাপাশি আরো একটা জিনিস নিয়ে কিছু বিতর্ক আমরা বিগত দিন দেখছিলাম, যে বিভিন্ন ধরনের যে সাজসজ্জার মধ্যে মায়ের মন্দির বা মায়ের ছবি ব্যবহার করা হচ্ছে, তা নিয়েও কিন্তু অনেকেই বিরূপ প্রতিক্রিয়া এখন দিচ্ছেন। কি মনে করেন? না, এটা তো যুগের সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হয়, কিন্তু আমার যেটা ধারণা আর কি, বা যেটা আমি উপলব্ধি করি, যে অনলাইনে প্রসাদ পেলেও বা খুব খুব সহজভাবে মাকে এখন দর্শন করার সুযোগ আছে উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে, কিন্তু তারপরেও মায়ের সম্পর্কে, মা ত্রিপুরা সুন্দরী সম্পর্কে মানুষের যে ভাবাবেগ, সেটা কিন্তু একটু কমেনি। এখনো বহু মানুষ মানে ত্রিপুরা সুন্দরী মন্দিরের সামনে গিয়ে আবেগ আপ্লুত হন। এটা মানে এই জায়গাটাতে বা মাকে নিয়ে যে মিথ চালু আছে, এগুলি কিন্তু একই রকম রয়েছে। এগুলির বদল ঘটে। এখনো মানে ত্রিপুরা সুন্দরী সম্পর্কে মানুষের একটা আলাদা ভক্তি তো আছেই, সেই সঙ্গে আবেগও আছে, ভীষণ আবেগ আছে। ওকে স্যার, আপনার কি মনে হয় এই ব্যাপারটাতে? অনেকেই তো মনে করেন যে বর্তমান সময়ে ধর্মীয় উৎসবগুলো অতিরিক্ত বাণিজ্যিক হয়ে উঠছে এবং তার জন্য একটা বাণিজ্যিক রূপ নিয়ে নিচ্ছে, সেটা দুর্গাপূজা হোক বা কালী পূজা হোক বা আমাদের এই ধরনের যে মাতাবাড়ি যে দীপাবলি উৎসব। তো আধ্যাত্মিক ব্যাপারটা, ধর্মীয় দিকটা অনেকটাই পেছনের সারিতে চলে যায় অনেক সময়, সামাজিকতার কথা বলে বা কমার্শিয়াল দিকটা এগিয়ে আসে বেশি। আপনার কি মনে হয়? না, এখন তো কমার্শিয়ালাইজেশনটা তো সর্বত্রই। তো আবার যেমন ধরুন ভক্তিটা আস্তে 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 অনেকটা কমের দিকে চলে যাচ্ছে আর কি। আচার মানে বাহ্যিক যে রূপটা এবং প্রচার, আনুষ্ঠানিকতাটা বেশি হচ্ছে। হ্যাঁ, আনুষ্ঠানিকতাটা মানে বেশি হচ্ছে, এবং বিশেষ করে প্রচার এখন আগে তো কালীর পূজার সঙ্গে সঙ্গে মানুষের প্রচারও চলে আসছে। মানুষ যারা একটু প্রশাসনের প্রভাবশালী ব্যক্তি আছেন, তাদেরও এখন চলে আসছেন, তাদের প্রচারটাও এখানে হচ্ছে। বা যারা এখানে, আমরা আগে এগুলো টেরই পেতাম না, মন্ত্রী গেল না কি গেল, এই সমস্ত ব্যাপার স্যাপার ছিল না। এখন ওইটার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু একটা প্রচারের দিক তো এখানে আছেই। আর দ্বিতীয়ত হলে দেখুন, দুর্গাপূজার সময় দেখবেন আগে তো মানুষ যেত প্যান্ডেলে, যেত দুর্গাকে দেখার জন্য। এখন তো এই লার্জ স্কেল যায় শুধুমাত্র ওই মন্দির থেকে ছবি তোলার জন্য, একেবারে দুর্গার সঙ্গে সেলফি তুলছে, কাউ এই করছে সেই করছে। এবং প্রকৃত দর্শক যারা আছে, 20% থাকে, তারা ওই সেলফিওয়ালাদের বা এরকম ছবি তুলে তাদের ঠেলায় দুর্গা মূর্তির কাছাকাছি যেতে পারে না। ঠিক মাতার বাড়ির বা ওই এই সমস্ত পরিবেশটাও তো একই রকম হয়েছে। আর বিশেষ করে মাতার বাসীর যে ডেমোগ্রাফিক্যাল যে পরিবর্তনটা এসছে, এটা আপনার এমনিতে কিন্তু অনেকে আমি দেখেছি এতে খুশি না আর কি। মানে একটা টোটালি আগে যে ন্যাচারাল যেটা ছিল মাতাবাড়ি যে মন্দিরের, মানে ঢুকার বা সেখানে যে গাছগুলো ছিল, প্রাকৃতিক যেই বিষয়টা ছিল আর কি, ওই প্রাকৃতিকটা রূপটা অনেকটা মন্দিরের, সেটা এখন হারিয়ে গেছে। হয়তো এটা এখনো কিছু লোক দীর্ঘদিন দেখতে দেখতে নতুন প্রজন্ম যখন আগে ভুলে যাবে যে আগে কি ছিল, ইতিহাস হয়ে যাবে সেটা, তখন দেখবে যে হয়তো বা এটাই মানে মন্দিরের বোধহয় যে প্রজন্ম আগের রূপটা দেখেছে, আগের রূপটা দেখেছে মাথায় চোখে এখন সেই রূপটাই হয়তো। হ্যাঁ, এখন ওটার কিন্তু আলাদা একটা আকর্ষণ ছিল। আর অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে এই যে মন্দিরগুলো আমাদের মানে ভারতবর্ষে যে সনাতনদের ধর্মে যারা বিশ্বাস করেন, তাদের যে মন্দিরগুলো দেখবেন পাহাড়ের উপরে, প্রাকৃতিক পরিবেশেই ম্যাক্সিমাম, বিশাল বিশাল পাহাড়ের উপরে অথবা নদীর ধারে বা লেকের ধারে, এরকম প্রাকৃতিক পরিবেশে আর কি। তো এটাও তো যুগের সাথে তাল মিলিয়ে একটা রূপ, হ্যাঁ, এটাও তো একটা টিলা ল্যান্ড, এটা একটা ছোট টিলা, মানে ত্রিপুরার মধ্যে একটা প্লেন ল্যান্ডের মধ্যে এটা একটা ছোট্ট টিলা, একটা জায়গার মধ্যে। তো এটার মধ্যে মন্দিরটা সেখানে করা হয়েছে। তো স্বাভাবিক এরকম উঁচু স্থানে যে করার একটা ব্যাপার আছে, পরিবেশটা প্রাকৃতিক পরিবেশ। এখন ওই জায়গা থেকেই বেশি বেশি আধুনিক মডার্ন করতে গিয়ে আমি দেখলাম যে সেখানে বাণিজ্যটা যুক্ত হয়ে যাচ্ছে। কদিন পরে হয়তো দেখবেন যে মন্দিরে ঢুকতে গেলে আবার গেট আছে, সেখানে হয়তো ফি দিতে হবে, টাকা দিতে হবে, এরকমও হতে পারে। ধীরে ধীরে বিভিন্ন জায়গায় হয়ে যাচ্ছে। তারপর মোবাইল রাখার জন্য, ক্যামেরা রাখার জন্য
জুতো রাখার জন্য আগেও ব্যবস্থা ছিল, আগেও এখানে ছিল, পয়সা কখনো লাগতো না। সেই ওই যে যারা প্যারার বিভিন্ন দোকান আছে প্রসাদের দোকানগুলোতে সেখানেই রাখা যায়। তো এই যে বাণিজ্যটা কিন্তু ঢুকে না, যাচ্ছে এখন বিভিন্ন যত জায়গায়। জনসংখ্যা বাড়ছে, যদি সিস্টেমেটিক একটা ওয়েতে না আনা হয় তাহলে আগামী দিনে হ্যাঁ, বিশৃঙ্খলা এটা বাড়ার সম্ভাবনা থাকতে সম্ভব, পারে। সমস্যাও আছে, সমস্যাও আছে। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। স্বপন বাবু, আগামীকাল দীপাবলি উৎসব, খুব বেশি কথা আজ আপনার সঙ্গে বলতে পারলাম না। কিছু বার্তা দিতে চাইবেন আপনি ত্রিপুরাবাসীকে, বা যারা মায়ের মন্দিরে আসছেন আগামীকাল বা আজকে অলরেডি পৌঁছে গেছেন, তাদের জন্য, সবার জন্য, ভক্তদের জন্য, রাজ্যবাসীর জন্য কোনো বার্তা থাকবে আপনার? না, সবাইকে আহ্বান জানাবো যে মাতার বাড়িতে আসুন, কারণ এর মধ্যে একটা মেলবন্ধনের একটা বার্তা যায় মানুষের কাছে মাকে কেন্দ্র করে। এখনো কিন্তু আমাদের রাজ্যে ত্রিপুরা সুন্দরী, মা ত্রিপুরা সুন্দরী বলুন, বা 14 দেবতা বলুন, দুর্গা বাড়ি বলুন, লক্ষ্মীনারায়ণ বাড়ি বলুন, যেগুলো সরকার দেখে ত্রিপুরার ভারত মুক্তির চুক্তির শর্ত অনুসারে, এইগুলি কিন্তু একটা সম্প্রীতির একটা প্রতিষ্ঠান, একদম এটা প্রতীক, সিম্বল। এই মাকে কেন্দ্র করে কিন্তু সমস্ত অংশের মানুষের, বিশেষ করে জনজাতি এবং বাঙালি এবং অন্য ধর্মীয় সম্প্রদায়, এর মধ্যে একটা মিলনের প্রতীক হয়ে আছে ত্রিপুরা সুন্দরী মন্দির। একদম ওই দিক থেকে ওই মেলার বা মন্দিরের গুরুত্ব অপরিসীম। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। আপনি কষ্ট করে আজ দুবার বিচ্ছিন্ন হয়েও আপনি সঙ্গে জুড়েছেন। ধন্যবাদ স্বপন বাবু আপনাকে। স্যার, আপনার কোনো বার্তা থাকবে? আমার বার্তা হলো, দীপাবলি মানে কি, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া। একদম, মানে আমরা অন্ধকারে আছি, জ্ঞানের অন্ধকারই হোক, সামাজিক বিচ্ছিন্নতা, নিজেদের মধ্যে ক্লেশ, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, হিংসা, বিদ্বেষ। আর মাতা, যেহেতু আমাদের ত্রিপুরার মাতা, আমরা মা বলে ডাকি ওনাকে, মা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। তো এখানে যে বিভাজনের যেটা একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ত্রিপুরার, যে আমি মনে করি যাতে সবার মধ্যে আর কি, যে এই যে ভিতরের যেই বিষাক্ত যে ভাবটা আর কি, যে বিদ্বেষের ভাবটা আর কি, সেটা যাতে আস্তে আস্তে দূরীভূত হয় এবং সারা রাজ্যের মধ্যে যাতে আমরা শান্তি সম্প্রীতি নিয়ে, অন্তত মায়ের আশীর্বাদটা নিয়েই যদি আমরা, যে মাকে যারা আমরা ফলো করি বা যাই বিশ্বাস করেন বা না করেন, মায়ের অন্তত এই যে মানে বিভাজন রেখার যেটা মানে চলছে, মানে একটা কেমন জানি পরিবেশ উত্তপ্ত, আমি বলবো যে সেই অন্ধকারের মধ্যে সে দীপাবলির যে আলো, সেই আলো মানে জ্ঞানের আলো, সম্প্রীতির আলো, মানে সংহতির আলো যাতে প্রজ্বলিত হয়, ত্রিপুরাবাসী যাতে সুন্দর সুস্থভাবে আগামী দিনগুলি থাকতে পারেন, সেই কামনা এবং সেই আশাই আমি, প্রত্যাশাই আমি করছি ত্রিপুরা মানুষের কাছে। অসংখ্য ধন্যবাদ স্যার সঙ্গে থাকার জন্য, আজ সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, ত্রিপুরা সুন্দরী মাতাবাড়ির ইতিহাস যেমন গর্বের, তেমনি তার বর্তমান রূপও এক নতুন যুগের প্রতিফলন। কার্তিক মাসের অমাবস্যায় কালী পূজার সময় এই স্থানে ধর্মীয় অনুভূতি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক ব্যবস্থাপনায় এক অনন্য মিলন ঘটে, যা ত্রিপুরাকে ভারতের ধর্মীয় পর্যটনের মানচিত্রে এক গুরুত্বপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। ত্রিপুরা সুন্দরী মায়ের এই শক্তিপীঠ কেবলমাত্র একটি পূজার স্থান নয়, এ এক বিশ্বাস, এক অনুভব, এক ঐতিহ্যের অনুপ্রবাহ। আগামীকাল মাতাবাড়ির সব খবরে চোখ রাখবো আমরা, কারণ সেখানে দীপাবলি উৎসব পালিত হবে। তাই আপনারা সব খবর দেখার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।